যে বিএনপি একদিকে বলছে জুলাই সনদের অক্ষরে অক্ষরে পালন করা না, বিচ্যুত হয় নাই, অন্যদিকে জুলাই যে সনদ বাস্তবায়ন আদেশ অবৈধ, গণভোট অবৈধ, সাথে আবার বলছে যে ওই সময় স্বাক্ষর করেছিলাম আমরা, এক প্রকার চাপে পড়ে। দেখেন এটা তো কনফিউজিং একটা ম্যাটার, এবং আপনিও দেখেন কনফিউজড, সবাই কনফিউজড। পাপি আপা কিন্তু যেটা দিয়ে শেষ করলেন, তিনিও কিন্তু একটা কনফিউশন নিয়ে শেষ করলেন যে আমি ওটা ক্লিয়ারিটিটা বড় সিনিয়র লিডারশিপ দিতে পারবেন ভালো। না না, যে উপস্থিত ছিলেন সে দিতে পারবে, একই কথা। আমি তো প্রেজেন্ট, তার মানে সিনিয়র লিডারশিপ, আমি অনেক জুনিয়র লিডারশিপ, আমি আপনাকে ক্ল্যারিটি দিব, কোনো সমস্যা নেই। এবার আপনি ক্ল্যারিটি গুলো নেন। দেখেন এটার কারণ হচ্ছে তোমার অফিসে হয়তো আলোচনা করে যায়, এসে আলোচনা করে, আপনাদের অফিসে আলোচনা সবাইকে নেন না, তারা তাদের পর্যায়ের যারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তি তাদের সাথে হয়তো আমার কিন্তু সময় বাড়ায় দিতে হবে, আমার সাথে সমস্যা হচ্ছে এটাও জরুরি। মানে পাপি আপাদের এন্ড পর্যন্ত তো ক্ল্যারিটিটা দরকার, বিএনপি কই ক্ল্যারিটিটা দেওয়া উচিত, টপ মোস্ট লেভেল থেকে নিচে পর্যন্ত ক্ল্যারিটি দরকার। পাপি আপারা কিন্তু টক শোতে গিয়ে বিএনপিকে কিন্তু ডিফেন্ড করেন দিন শেষে, এবং বিএনপির যে মোটিভ, বিএনপির যে পলিসি সেটা কিন্তু আসলে প্রচার করেন। কাজে পাপি আপারা যদি কনফিউজ থাকেন এটা তো দুঃখজনক। আসেন আমি এবার একটু ধরে ধরে কথা বলি। দেখেন প্রথমত এখানে ডাবল স্ট্যান্ড আমরা দেখি। দেখেন কিভাবে ডাবল স্ট্যান্ড দেখি। আপনি জুলাই সনদ নিয়ে যখন আলাপ হয়, আদেশ নিয়ে আমি কথা বলবো, জুলাই সনদ নিয়ে যখন আলাপ হয় তখন আপনি বলেন যে এটা অনিচ্ছাকৃতভাবে আপনি করছেন। ঠিক আছে, আপনি অনিচ্ছাকৃতভাবে করছেন। এরপর আপনিই বলেন যে আপনি চাপ প্রয়োগ ছিল, একটা ওই সময়কার একটা সিচুয়েশন ডেভেলপ হয়েছিল, নির্বাচন নিয়ে অনেক মানে বাহানা ছিল। ওই জায়গা থেকে আপনার কাছে মনে হয়েছে যে আপনার এখন আপাতত ছলচাতুরতা বুঝাই দিয়ে হইলেও আপনাকে সেখান থেকে বেরিয়ে হবে। ছলচাতুরি না বলে কৌশল বলা যাবে না? না, কৌশল আমি বলতে রাজি না তো, কারণ আপনি তো ভিট্রে করছেন, ইউ হ্যাভ ভিট্রেড। কারণ আপনাকে পার্সেন্টেজ দেখতে হবে। কেন পার্সেন্টেজ দেখতে হবে? দেখেন গণভোটে কত পার্সেন্ট লোক ম্যান্ডেট দিল, এটার গণভোট তো একটা, এটা নিয়ে কথা, কত পার্সেন্ট লোক ম্যান্ডেট দিল? ধরেন আপনি অনেক আইন আদালত বুঝেন, বিএনপি তো বলছে যে গণভোট যে হয়েছে সেটা তিনি বলতে পারে, ভাই আমি বলি তিনি বলতে পারে, কিন্তু মানুষ ভোট দিছে কি দেয় নাই? দেয়নি। ভোট দিছে কি দেয় নাই? কিছু পার্সেন্ট দিছে। কত পার্সেন্ট দিছে? সেটা জামাতের যে পার্সেন্ট ভোটটা দেখা কত পার্সেন্ট আপনি কি জানেন? কত পার্সেন্টের কাউন্টিংটা? আপা তাহলে কি আপনি বলছেন যে ওই নির্বাচন কি বললেন আপনি? আমি তো বুঝতে দেওয়া হয়নি, সাধারণ মানুষ ভোট দেয়নি তো গণভোট। সাধারণ মানুষ এত পার্সেন্টেজ বাড়লো কি? অবশ্যই সিলমারা। জামাতের একটা সুষ্ঠু হয়নি, জামাতের একটা নির্দিষ্ট ভোট বোঝানো, ভোট কি সুষ্ঠু? জামাতের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ভোট না আপনি করার জন্য সিলমারা যেমন 1 লক্ষ আমার ওখানে আওয়ামী লীগের ভোট আছে, না না, কিন্তু 1 লক্ষ আওয়ামী লীগের ভোট কি গেছে ভোট কেন্দ্রে? না আপা, এগুলো তো অবশ্যই গুরুতর অভিযোগ, এটা নিয়ে আবার আলোচনা করি আমরা। ভাই আমার পক্ষে, আমার চাঁপাইনবাবগঞ্জে যেটা আমি দেখছি, চাঁপাইনবাবগঞ্জের বাইরে আমি কথাই বলতে পারবো না। মানে তাহলে তো আপনি তাইলে দেখেন, তাইলে চাঁপাইনবাবগঞ্জের বাইরে আমি কথাই বলতে পারবো না। কিন্তু আপনি কমেন্ট জাস্টিফাইড না। না, কারণ না জাস্টিফাইড আমার নবাবগঞ্জ জেলার জন্য জাস্টিফাইড। একটা চাঁপাইনবাবগঞ্জ দিয়ে আমি পুরো দেশকে জাস্টিফাই না, পুরো দেশের কথা তো আমি প্রতিনিধিত্ব করছি না, বলছিও না। তার মানে আলোচনাটা এখানে শেষ হয়ে গেল। স্যাটেলাইট পদ্ধতিও নাই যে আমি 300 সিট। আপনি আমাকে ইন্টারফেয়ার করেন না, আমাকে একটু বলতে দেন। দেখেন তাহলে আপা আবারও একটা চরম একটা ভেগ লজিক দিলেন। ভোট কি কারচুপি হয়েছে তিনি বললেন আমি চাঁপাইনবাবগঞ্জ ছাড়া কিছু বলতে পারবো না। তাকে যখন আবার ক্লিয়ার কোশ্চেনে জিজ্ঞাসা করা হইলো যে গণভোট কি ভোট পড়ে নাই, তিনি বলল পড়ে নাই। সেখানে কি সিল দেয় নাই? দেয় নাই। কাজী দেখেন এই পজিশনগুলো রিজিড, মানুষ দেখে আনফরচুনেটলি। এবার আমি একটু বলি আপনাকে, দেখেন গণভোট মানুষ দিয়েছে, এই নির্বাচনকে সকল শ্রেণী পেশার মানুষ সুষ্ঠু বলতেছে, বলতেছে না? না, আমার কাছে মনে হয় সুষ্ঠু ভোট, আপনার সুষ্ঠু ভোট ধরে আগাই, তার মানে গণভোট হয়েছে। এখন এখানে জটিলতা আছে কি নাই, মানুষ সেটা বুঝে কি বুঝে না। কোন গণভোটে মানুষ এই জাস্টিফিকেশনটা পাইছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন গণভোট করছে, সেই প্রশ্ন কি ছিল ভাই আপনি জানবেন? প্রশ্ন ছিল যে আমরা যে ধরনের কর্মসূচি নিচ্ছি সে ধরনের কর্মসূচির সাথে একমত আছেন কিনা। সেই কর্মসূচির বিপরীতে 21 দফার কর্মসূচি ছিল, 19 দফার কর্মসূচি ছিল। 19 দফার কোনো ক্ল্যারিটি কি ওই পেপারে ছিল? ছিল না। কোন গণভোট পৃথিবীর ইতিহাসে, আই চ্যালেঞ্জ, আমি এখানে পড়াশোনা করে আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি, গণভোটে কখনো থাকে না, এখন থাকে না, সুযোগ থাকে না। তার মানে মানুষের গণভোটের এই প্রসেসটা জাস্টিফাইড। এখন আপনি এই গণভোটকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতেছেন, ইটস ওকে। তাহলে আপনি যেসব সেমিনারে, যেসব জায়গায় 5 অক্টোবরের ঐকমত্য কমিশনের আলোচনা একেবারে কাটেড স্পিচ, তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে এই গণভোট বৈধ কিনা, সেটাও তিনি সংবিধান দিয়ে ব্যাখ্যা দিয়েছেন। সালাউদ্দিন ভাইয়ের কথা বলতেছি, তিনি যখন বিভিন্ন ধরনের সেমিনার, সিম্পোজিয়া, বিভিন্ন জায়গায় কথা বলছেন, তিনি ওইসব জায়গায় সংবিধান দিয়ে এটাকে ব্যাখ্যা করছেন। আর্টিকেল 7 এর জাস্টিফিকেশনে গণভোট জায়েজ, এবং গণভোট শুধু জায়েজ না, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল সংবিধানে এই গণভোট নাই কেন নাই? কারণ এই সংবিধানের গণভোটটা হাসিনা একতরফাভাবে এটাকে বাতিল করছিল, আপনি জানেন। সালাউদ্দিন ভাইকে কিন্তু ক্রিটিক্যালি জিজ্ঞাসা করা হয়েছিল এই গণভোট তো নাই সংবিধানে, আপনি কি পারবেন? সালাউদ্দিন ভাই জিজ্ঞাসা উত্তর বলছিল যে এই যে 41 এর আন্ডারে যে গণভোট, এই গণভোটের বাহিরে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপিত হইতে পারে, সেগুলো নিয়ে আমি গণভোট করতে পারবো না, এই কথা তো সংবিধানে বলা নেই। এটা তার মুখশ্রিত কথা। কাজে দেখেন আপনি যখন সংবিধান দিয়ে ব্যাখ্যা দেন,
আপনি যখন সংবিধান দিয়ে ব্যাখ্যা দেন এবং ব্যাখ্যা দিয়ে আপনি যখন মানুষকে বুঝান, ভাই আপনারা এটাকে নিউজ করেন নাই, আপনারা এটাকে প্রচার করেন নাই, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম আমি আপনার ফেসবুক পেজ থেকে এটা বাইর করে দিতে পারবো এই বক্তব্য, আমি আপনার এখান থেকে দেখে আসছি, বাইর করে দিতে পারবো। তাইলে আপনার এই কথা, আপনার এই মিডিয়ার ক্লিপগুলো কারা দেখে বিপু ভাই? সাধারণ জনগণই তো দেখে। তাহলে কাজেই সাধারণ জনগণকে কনভিন্স, এবং দেখেন লাস্ট লাইন বলি আমি এটা নিয়ে স্টে করবো না, এগুলো অনেক বলছি আমরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বাংলাদেশে ফিরলেন, এত বড় জনগোষ্ঠীর সমর্থনে তিনি ফিরলেন, তিনি জনসভায় দাঁড়ায় গণভোটের জন্য, গণভোটের পক্ষে ভোট চায় নাই, সবকিছু কি ছলছলিতরা বললে বা আমাদের প্রেসারে ছিলাম, চাপে পড়ছিলাম, এই কথা বললে কি অ্যাভয়েড করা যায়? যায় না। আপনি যদি পারেন অ্যাভয়েড করতে, মানুষকে যদি কনভিন্স করতে পারেন, আলহামদুলিল্লাহ করেন, এটা আপনি ব্যাখ্যা বিবৃতি দিয়ে জানবেন, বুঝবেন, আমি জানি না। এরপর আসেন দেখেন মৌলিক আলোচনা বলি, তারপর তিনি আবার কি একটা কনফিউশন পজিশন দেখেন, আবারও সনদ নিয়ে আপনি আদেশ নিয়ে নানা রকম ধরেন বিভ্রান্তি ছড়ান, আদেশ নিয়ে একটা বিরাট বক্তব্য আছে, আদেশের বক্তব্যটা কমপ্লিটলি ভেগ। যদি আদেশেরই যদি আলাপ হয়, এই আদেশ আপনি বলেন কনস্টিটিউশনালি এই আদেশ জাস্টিফাইড না। দেখেন কনস্টিটিউশনালি এই আদেশ জাস্টিফাইড না। সরকার গঠন হইল 8 তারিখ, সরকার গঠন হইল 8 তারিখ, অ্যাটর্নি জেনারেল নিয়োগ হলো 6 তারিখ। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি 6 তারিখ। না, ওটা সবাই জানে। কোন আদেশের ভিত্তিতে হয়েছে? কোন আদেশের ভিত্তিতে হয় নাই। আপনি দেখেন খালেদা জিয়ার মুক্তি, বিভিন্ন ধরনের রাজবন্দীদের মুক্তি এবং ওই সময়কার যতগুলো অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিগুলো কোন আদেশের উপর ভিত্তি করে হয়েছিল? ওই সময় তো সংবিধান লিটারালি সাসপেন্ডেড, এবং আপনার সংসদ নাই সেই সময়, আপনি সংসদ সাসপেন্ড করে দিলেন। দেখেন 123-এ সংবিধানের 123-এ আপনি সংসদ সাসপেন্ড করলেন, এবং যেই দিন সংসদ সাসপেন্ড করলেন সেই দিন আপনি কোন বেসিসে সংসদ সাসপেন্ড করলেন? কোন প্রধানমন্ত্রী এসে আপনাকে অ্যাডভাইস দিয়েছিল এই সংসদ সাসপেন্ড করার জন্য? রাষ্ট্রপতি তো এককভাবে 58(3) দেখেন সংবিধান খুলে 58(3)-এ কি বলা হয়েছে? রাষ্ট্রপতি এককভাবে প্রধানমন্ত্রী পরামর্শ ছাড়া এই ধরনের কোনো কার্যক্রম করতে পারেন না। কাজেই দেখেন সব ব্যাখ্যা সংবিধানে খুঁজতে যান না। সংবিধানে যদি আপনার ব্যাখ্যা খুঁজতে চান তাহলে আপনার অস্তিত্ব নিয়ে মানুষ প্রশ্ন করে বসবেন, প্রশ্ন করতেছে, আমরা না করলাম, পিপল আর রাইজিং কোশ্চেন্স। এবার আসেন ব্যাখ্যা, দ্বিতীয় ব্যাখ্যায় আসি। আপনি দ্বিতীয় পজিশন কি? দ্বিতীয় পজিশন হচ্ছে জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। স্পিকার, অক্ষর তো 5-6টা এমনি খাই ফেলছেন আপনি, অলরেডি 5-6টা অক্ষর খাই ফেলছেন। আমার সংবিধান জুলাই সনদ মানার দরকার নেই। আপনার একটা কমিটমেন্ট ছিল না জনগণের সাথে? আপনি আপনার কমিটমেন্টে কোথায় বলছেন? বিএনপি তো বলছে যে কি বলছে? ওইটা আমাদের মেনে নিতে হয়েছে। কোনটা? আপনি জুলাই সনদ ভুলে যান। আপনি জুলাই সনদ ধরেন, জুলাই সনদ একটা আজকে নাজিল হয়নি এখন পর্যন্ত, না জুলাই সনদ নাই পৃথিবীতে। 31 দফার দিকে তাকান, ওইটা কি আপনার অলি বুক না, অলি স্ক্রিপ্ট? সবাইকে মুখস্থ করানো হয়েছে না? আপনার মনে আছে ছাত্র দলের নেতারা ডাকসুর আগে মুখস্থ ফরফর করে বলতো এটা, এবং আপনারা আমরা জানি, দেখছি আমরা কিভাবে করে এটাকে প্রচার করেছে। আসেন 31 দফা, এখন অনেকে 31 দফার কথা বললে লাভ দিয়ে বলে না ম্যানিফেস্টো নিয়ে কথা বলেন। 31 দফার একটা বিশদ ব্যাপার। আচ্ছা ম্যানিফেস্টো নিয়ে কথা বলি, দুই জায়গা থেকে দেখাই। ম্যানিফেস্টোয় বলা হয়েছে স্থানীয় সরকার, প্রশাসক অথবা নির্বাচিত প্রতিনিধিদেরকে আপনি যদি তিনি মামলায় আক্রান্ত না হয়, তার ব্যাপারে যদি কোনো রায় না থাকে, অর তিনি যদি মারা না যান, দুইটা কারণ, এই দুইটা কারণ ছাড়া আপনি কোনো কারণে তাকে অপসারণ করতে পারবেন না। আপনি সংসদের মধ্যে যারা আইন পাশ করবেন, কিন্তু আমি আমার কথা বলতেছি না, আপনার 31 দফা আপনার ম্যানিফেস্টোে লেখা। আপনি সেই আইন পাশ করলেন, কি বললেন? আপনি বললেন জনগুরুত্বপূর্ণ কারণ দেখায় আপনি তাকে বাতিল করতে পারবেন। এরপর আসেন আপনি এই যে সাংবিধানিক একটা স্বাধীন যে বিচার বিভাগের কথা, এই বিচার বিভাগের কথা 2001-2 সালে আমরা খালেদা জিয়ার কাছে শুনছি, 1-2 সালে, আমরা 2008-9 সালে আমরা তাদের কাছ থেকে শুনছি কথাগুলো। ইট ওয়াজ দেয়ার কমিটমেন্ট। আপনি ম্যানিফেস্টো খুলে দেখেন, আপনি জুলাই সনদের 55 নং ধারা দেখেন কি বলা হয়েছে, এবং সেখানে কিন্তু বিএনপি ডিসেন্ডিং নাই। আই চ্যালেঞ্জ, আপনি খুলে দেখেন, এবং কি বলা হয়েছে বিচার বিভাগে কি করা হবে, একটা নিরপেক্ষ সচিবালয় করা হবে। এবং আপনি জানেন সচিবালয় কিন্তু করা হয়েছিল, কোর্টের রায় ছিল, একদম ডিটেল রায় আছে। আমি আপনাকে বলে দিই কত তারিখে রায় আছে, 3 জুন আপনার এই রায় দেওয়া হয়েছে কোর্ট থেকে। এবং এই রায়ের পরেও আপনি এই সচিবালয় কার্যক্রম বন্ধ করলেন, আপনি অধ্যাদেশ এটাকে বাতিল করার মধ্যে দিয়ে আপনি বিচার বিভাগকে একদম কমপ্লিটলি আপনি আগের ফরম্যাটে তুলে ফেলেন। আজকে দেখেন আমি শেষ লাইনটা বলি, এই ধরনের সচ্চাতিরতা একটা কথা আমি বলে দিই, একটা কথা আনএভিডেন্ট বলে নেই। কেউ যদি পারেন আপনারা আমাকে চ্যালেঞ্জ করে, আই হ্যাভ নো